আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি তানিয়া ইসলাম। রাত্রি শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় এইচএসসির শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ। দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি। সিলেট এমসি কলেজে আলোচিত ধর্ষণ মামলায় ছাত্রলীগ নেতা সাইফুর রহমানের মৃত্যুদণ্ড, অপর ৩ নেতা রনি, তারেকুল ও অর্জুনের যাবজ্জীবন। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনে কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ ২৭ জন বনদস্যুর আত্মসমর্পণ। এবং ফাইনালে ওঠার লড়াইয়ে প্রথম সেমিতে মুখোমুখি ফ্রান্স স্পেন। শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য দুই দলের। শিক্ষামন্ত্রীর পদত্যাগ সহ ৩ দফা দাবিতে দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনরত এইচএসসি পরীক্ষার্থীরা। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষা ব্যবস্থার বিভিন্ন সংস্কারের দাবি জানান আন্দোলনরতরা। পাশাপাশি শিক্ষামন্ত্রীকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তোলেন তারা। প্রতিনিধিদের তথ্য ছবিতে মাসুদ রানার রিপোর্ট। জলাবদ্ধতা ও বন্যার পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সহ শিক্ষামন্ত্রীর নানা ব্যর্থতা তুলে ধরে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে এইচএসসি শিক্ষার্থীরা। বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করে এইচএসসি পরীক্ষার্থী। তারা বলেন, কোমর পানি পেরিয়ে ভেজা শরীরে পরীক্ষা দিতে হয়েছে। এতে অনেকে ঠিকমতো পরীক্ষা দিতে পারেনি। সাভারেও বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। ঢাকা আরিচা মহাসড়কে পাকিজা মোড়ে প্রায় ১ ঘন্টা অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর আশ্বাসে অবরোধ প্রত্যাহার করলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। একই দাবিতে বগুড়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধ ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এইচএসসি শিক্ষার্থীরা। আবহাওয়া বা বাংলাদেশের পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে শিক্ষার্থীদের অনেক ভোগান্তির মধ্যে পড়তে হয়। এইসব মানসিক প্রমা নিতে চাই না। আমরা একটা সুস্থ স্বাভাবিক শান্তি পরিবেশে পরীক্ষা দিতে চাই এবং দেশের হয়ে কাজ করতে চাই। মাসুদ রানা, এটিএন বাংলা। বন্যায় সারা দেশে এখন পর্যন্ত মারা গেছেন ৫৪ জন। তাদের বেশিরভাগেরই পাহাড় ধসে মৃত্যু হয়েছে বলে জানালেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুল। তিনি জানান, বন্যা আক্রান্ত ৮ জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। বন্যা মোকাবেলা ও দুর্গতদের সব ধরনের সহায়তায় আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। সুযোগ পেলে তিনি বন্যার্ত এলাকায় যাবেন বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীতে স্মরণকালের ভয়াবহ বন্যায় লণ্ডভণ্ড হাজারো মানুষের স্বপ্ন। পাহাড়ি ঢল আর পানির তোড়ে প্রায় ৫ শতাধিক মানুষের মাটির ঘর ভেসে গেছে। অনেক এলাকা এখনো পানির নিচে। আশ্রয় কেন্দ্রগুলো তলিয়ে যাওয়ায় ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিয়েছেন দুর্গতরা। দুর্গম এলাকাগুলোতে এখনো পৌঁছায়নি পর্যাপ্ত ত্রাণ। খাবার ও সুপেয় পানির তীব্র সংকটে বানভাসী মানুষের দীর্ঘশ্বাস ভারী হয়ে উঠছে। রনি দাসের তোলা ছবিতে সাতকানিয়া বাঁশখালীর মানবিক বিপর্যয় নিয়ে চট্টগ্রাম প্রতিনিধি ইরফানুল হকের রিপোর্ট। চারদিকের অথই জলরাশি। স্মরণকালের ভয়াবহ বন্যায় দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালীর মানুষের বুকফাটা আর্তনাদ আর সর্বস্ব হারানোর বেদনা মিশে আছে। পানির মাঝে লুকিয়ে আছে এক একটি পরিবারের স্বপ্নভঙ্গের করুণ কাহিনী। নলুয়া এলাকার রত্না গোস্বামী। বন্যার তীব্র স্রোতে ভেসে গেছে তার একমাত্র সম্বল মাটির ঘর। নিজের ভাঙ্গা ঘরের নিচে বসে এখন শুধু ভাগ্যকে দুষছেন এই অসহায় নারী। ২৭টা দিন ধরে অনেক বন্ধুর পানিতে অনেক কষ্ট করতেছি। ছেলে মেয়েদেরকে নিয়ে কোথায় যাবো তাও জানি না। আমাদের ঘর বাড়ি অনেক ভেঙে গেছে। একই এলাকার সমাধরের গল্পটাও আলাদা কিছু নয়। পানির তোড়ে ধসে গেছে তার সাজানো সংসার। শুধু রত্না কিংবা সোমা নন, পাহাড়ি ঢল আর বন্যার এই তাণ্ডবে লণ্ডভণ্ড দক্ষিণ চট্টগ্রামের প্রায় ৫ শতাধিক মাটির ঘর। আমাদের ঘর বাড়ি সব ভেঙে যাচ্ছে, অনেকজনে অনাহারে আছে। তবে শুধু ঘর হারানোই নয়, এখানে নেমে এসেছে চরম এক মানবিক বিপর্যয়। তলিয়ে গেছে কবরস্থান থেকে শুরু করে শ্মশান ঘাট।
আমাদের এখানে কোনো ত্রাণ সামনে সাহায্য সহযোগিতা আসে না কোনো কাজে। অন্যদিকে অনেক সাইক্লোন সেন্টারগুলো পানিতে তলিয়ে যাওয়ায় মাথা গুজার শেষ আশ্রয়স্থল এখন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। ঘরবাড়ি হারিয়ে মানুষ যেখানে ক্ষুধার জ্বালায় কাতর, সেখানে মূল সড়ক তলিয়ে যাওয়ায় পৌঁছাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ ত্রাণ। নলুয়া ইউনিয়নের তালতলা বা হিন্দুপাড়ার মতো দুর্গম এলাকায় গত 5 থেকে 6 দিন মিলেছে মাত্র একবেলার রান্না করা খাবার। বড়রা কষ্ট সহ্য করলেও শিশু, বয়স্ক, গবাদি পশুর অবস্থা আরো বেশি নাজুক। ছেলে মেয়ে নিয়ে কোথায় যাবো, কোথায় করবো? পানি বন্ধ হয়ে আছে আর বিদ্যুৎ তো নেই, আর এখানে ত্রাণ সামগ্রীও আসে না একেবারে। গত দুদিনে বৃষ্টি কিছুটা কমলেও কমেনি ভোগান্তি। সাগরের লোনা জোয়ারের পানি নতুন করে শঙ্কা বাড়াচ্ছে উপকূলের এই বানবাসী মানুষের মনে। লোনা পানি আর ক্ষুধার জ্বালায় বিপন্ন মানুষের কান্নায় দিন দিন ভারী হয়ে উঠছে এখানকার বাতাস। 6 থেকে 7 দিন সম্পূর্ণ বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার পাশাপাশি পানিবন্দী এই অঞ্চলের হাজারো মানুষ। তাই তো অনেকটা বাধ্য হয়ে ধর্মীয় প্রতিষ্ঠানকে সাইক্লোন সেন্টার হিসেবে ব্যবহার করছেন এখানকার স্থানীয় বাসিন্দারা। তারা বলছেন, দ্রুত ত্রাণ, চিকিৎসা সেবা এবং পুনর্বাসনের ব্যবস্থা না করলে মহামানবিক বিপর্যয়ের পাশাপাশি অসংখ্য মানুষের প্রাণহানি হওয়ার শঙ্কা রয়েছে। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম। দেশের 3 নদীর পানি এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, তবে আগামী 72 ঘন্টায় দেশের কোথাও নতুন করে প্লাবিত হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। এদিকে আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী শুক্রবার থেকে বর্ষার স্বাভাবিক বৃষ্টিপাত শুরু হবে, ফলে নতুন করে ভোগান্তির সংখ্যা বাড়ছে বন্যা কবলিত মানুষের। তহিদুর রহমান তুহির রিপোর্ট। টানা কয়েকদিন প্লাবিত থাকার পর কমতে শুরু করেছে দেশের বিভিন্ন নদীর পানি। দুপুরে বিপদ সীমার নিচে নামে তিস্তা নদীর ডালিয়া স্টেশনের পানি, তবে বাড়তে পারে কাউনিয়া স্টেশনের পানির চাপ। এদিকে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন নদীর পানি বিপদসীমার 4 থেকে 25 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, কুশিয়ারা নদীর পানি নেমে গেলেও সোমেশ্বরী নদীর পানি নামতে সময় লাগবে। উত্তর পূর্বাঞ্চলে কিছু স্টেশন এবং উত্তরাঞ্চলে কিছু স্টেশন বিপদসীমার উপর অবস্থান করছে, যার মধ্যে রয়েছে সুরমা এবং কুশিয়ারা নদী। সুরমা এবং কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে বিপদসীমার উপর অবস্থান করছে এবং তিস্তা নদী ডালিয়া পয়েন্টে আজ সকাল 9টায় বিপদসীমার উপর অবস্থান করছিল। তবে আজ 12টা বাজেই কিছুক্ষণ আগেই ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে। তবে আমরা আশঙ্কা করছি যে কাউনিয়া পয়েন্ট, অর্থাৎ ডালিয়ার পয়েন্টের যে নিচে রয়েছে কাউনিয়া উপজেলায়, সেই পয়েন্টে হয়তো সাময়িকভাবে বিপদসীমা অতিক্রম করতে পারে, বাট সেটা আবারই নেমে যাবে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা নেই, তবে শুক্রবার থেকে শুরু হবে বর্ষার স্বাভাবিক বৃষ্টি। বিগত কয়েকদিনের যে আমরা অতি ভারী বর্ষণ দেখতে পেয়েছিলাম, সামনে এই 2-3 দিন অর্থাৎ 16 তারিখ পর্যন্ত এরকম ভারী বর্ষণের সম্ভাবনা কম, এবং 16 তারিখ দিবাগত রাতে এবং তার পরবর্তীতে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বৃদ্ধি পাবে। তবে সেটা আমরা ধারণা করতেছি যে ভারী থেকে যে অতি ভারী বর্ষণ আমরা যেটা এক্সপিরিয়েন্স আমরা কয়েকদিনে হয়েছে, সেরকম হওয়ার সম্ভাবনাটা কম। এদিকে নওগাঁ, হবিগঞ্জ, লালমনিরহাট, রাঙামাটি ও খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি উন্নত হচ্ছে। পানি নামার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির পরিসংখ্যানও। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। টানা ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলের কারণে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়ায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন রেকর্ড ছুঁয়েছে। মাত্র 1 সপ্তাহের ব্যবধানে হ্রদের পানির উচ্চতা 78 ফুট থেকে বেড়ে 102.22 ফুট মিন সি লেভেলে পৌঁছায়। কেন্দ্রের 5টি ইউনিট থেকে এখন 222 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ। সিলেটের এমসি কলেজের আলোচিত ধর্ষণ মামলায় 6 বছর পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে 8 আসামির মধ্যে দোষ প্রমাণিত হওয়ায় ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া অপর 3 ছাত্রলীগ নেতা রনি, তারিকুল ও অর্জুনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার এই রায় দেন। সিলেট প্রতিনিধি ইকবাল মুন্সি রিপোর্ট, জানাচ্ছেন রায়হান রাসেল। 2020 সালের 25 সেপ্টেম্বর সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজের ছাত্রাবাসে যাওয়া নব দম্পতিকে আটকে রাখে তৎকালীন ছাত্রলীগের কয়েকজন নেতা। সেদিন সন্ধ্যায় তারা স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ করে। এই ঘটনা নিয়ে দেশজুড়ে আলোচনা শুরু হলে ঘটনার সঙ্গে জড়িত 8 আসামিকে গ্রেপ্তার করা হয়।
6 বছর ধরে চলে এই মামলার রায়ে আসামি ছাত্রলীগ নেতা সাইফুর রহমানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া শাহ মাহবুবুর রহমান রনি, তারিকুল ইসলাম ও অর্জুন লস্করকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 1 নম্বর আসামি সাইফুর রহমানকে 7 এবং 9-এর 3 ধারার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় মৃত্যুদণ্ড দিয়েছে। রনি, তারেক, অর্জুন এই 3 জনের যাবজ্জীবন 1 লক্ষ টাকা জরিমানা, অন্য আরেকটা ধারায় 14 বছরের সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা দেওয়া হয়েছে। মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন রাষ্ট্রপক্ষ। বিচারক অনেক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণ করে সার্টিফিকেট জমা করে বিচার বিশ্লেষণ করে যে জাজমেন্ট দিয়েছেন সেটা আমার দৃষ্টিতে আমরা রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। এই প্রসিকিউশন স্টোরিকে সমর্থন করে নাই, কোনো সাক্ষী সমর্থন না করলে কিভাবে সাজা দেবো? সুতরাং আমরা সন্তুষ্ট, আমরা উচ্চ আদালতে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আইনউদ্দিন, মিসবাউল ইসলাম, রবিউল ও মাহফুজুর রহমানকে খালাস দেন আদালত। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। গোপালগঞ্জে মাদক সেবনে বাধা দেওয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে আলিম কাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাকে 20,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়। দুপুরে গোপালগঞ্জের জেলা ও দায়রা জজ মোহাম্মদ শামসুল হক এই রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত আলিম কাজী গোপালগঞ্জ সদর উপজেলার চর মানিকদা গ্রামের ইসমাইল কাজীর ছেলে। 2023 সালের 13ই মে সকালে এই হত্যাকাণ্ড ঘটে। বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীর শেখ সহ 27 জন সক্রিয় বনদস্যু সদস্য আত্মসমর্পণ করেছেন। সোমবার বিকালে বাগেরহাটের মোংলা থানার সুন্দরবনের চরপুটিয়া খাল সংলগ্ন এলাকায় তারা কোস্ট গার্ডের নিকট আত্মসমর্পণ করেন। এ সময় তারা 3টি বিদেশি বন্দুক, একটি 8 শুটার, একটি 4 শুটার, 5টি দেশীয় 1 নলা বন্দুক, 15টি দেশীয় পাইপ গান, 2টি চায়না পাইপ গান, 340 রাউন্ড তাজা কার্তুজ ও 55 রাউন্ড ফাঁকা কার্তুজ জমা দেন। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গত ফেব্রুয়ারি মাস থেকে সুন্দরবনে কোস্টগার্ডের নেতৃত্বে 2টি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ সহ 45 জন বনদস্যুকে আটক করা হয়। এ সময় দস্যুদের হাতে জিম্মি থাকা মোট 42 জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বিএনপি, জামায়াত ও এনসিপি 3 দল মিলে ভাগ বাটোয়ারা করে দেশ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের 7ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রংপুরের দর্শনা পল্লী নিবাসে স্মরণসভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন। জুলাই আন্দোলন সফল বিফল নয়, অসমাপ্ত উল্লেখ করে GM কাদের বলেন, দেশে জবাবদিহিতা, আইনের শাসন না থাকায় লুটপাট, নির্যাতনের শিকার মানুষেরা অসমাপ্ত আন্দোলনকে সমাপ্ত করতে মাঠে নামবে। জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মুস্তাফিজুর রহমান মুস্তফা ও মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি সহ অন্যান্য নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জুলাই গণ আন্দোলন অসমাপ্ত, এখনো সমাপ্ত হয় নাই। যে জন্য মানুষ এই আন্দোলন করেছিল, বৈষম্য বিরোধী একটি সমাজ এবং জবাবদিহিতামূলক সরকার এবং জবাবদিহিত সরকার ব্যবস্থা, যার মাধ্যমে আইনের শাসন এবং একটি বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা করবে, সেই স্বপ্ন মানুষের এখন স্বপ্নই হয়ে গেছে। মানুষ এই স্বপ্ন নিয়ে বসে থাকবে না। আমার ধারণা এবং আমার আশঙ্কা, মানুষ আন্দোলন আবার শুরু করবে। দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার 30 বছরে পদার্পণ উপলক্ষে ঢাকার সাভারে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। সাভার প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। তিনি বর্ণাঢ্য র্যালি উদ্বোধন, কেক কেটে ও আলোচনা সভায় অংশ নিয়ে চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, সংসদ সদস্য সহধর্মিণী লায়ন সাবিনা,
সিদ্দিকী, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুল হামিদ মোল্লা, সাভার বাজার রোড ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি ওবায়দুর রহমান অভি, সাভার প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান। অনুষ্ঠানে সাভার ও ধামরাইয়ের গণমাধ্যম কর্মী ছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। আলু উৎপাদনে অন্যতম জেলা জয়পুরহাটে হিমাগারে আলু রেখে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচ ও হিমাগার ভাড়ার ধকল সামলাতে গিয়ে প্রতি বস্তায় লোকসান হচ্ছে 400 থেকে 500 টাকা। এতে লাভের মুখ দেখা তো দূরের কথা, উৎপাদন খরচ আর হিমাগারের ভাড়ায় তুলতে পারছেন না তারা। কৃষকরা জানান, সার, বীজ ও শ্রমিকের মজুরি সহ 60 কেজি প্রতি বস্তা আলুতে খরচ পড়েছে 1400 টাকা পর্যন্ত। বর্তমানে হিমাগার গেটে প্রতি বস্তা বিক্রি হচ্ছে 900 থেকে 950 টাকায়। ধারাবাহিক লোকসান ঠেকাতে আলু বিদেশে রপ্তানি ও সরকারি সহযোগিতা চান তারা। জয়পুরহাটে এবার 9,43,000 মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে, আর জেলার 22টি হিমাগারে মজুদ আছে প্রায় 2,13,300 মেট্রিক টন আলু। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।